প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন গোলাম মুর্তজা। স্টুডিওতে আমন্ত্রিত অতিথি দুজন, সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল ইসলাম এবং রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। স্বাগত আপনাদের দুজনকে। আমরা একটু টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে আলোচনায় আসবো। এবার হিট লিস্টে প্রকাশকরা। শাহবাগে জাগৃতির দীপনকে কুপিয়ে হত্যা, লালমাটিয়ায় শুদ্ধ স্বরে 3 জনকে হত্যা চেষ্টা। প্রকাশক হতাহতের ঘটনা পরিকল্পিত ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, বলছে পুলিশ। এখনো বিচার হয়নি কোনো ব্লগার খুনেরই। প্রকাশক হত্যায় জামায়াত বিএনপির খণ্ডিত অংশ দায়ী, বললেন হানিফ। উদ্বেগ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের। আলাদা করার 8 বছরেও বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপে ক্ষুব্ধ বিশিষ্টজনরা, নাগরিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান। টেলিভিশনের সংবাদগুলো আমরা দেখলাম। আমাদের হাতে বেশ কিছু পত্রিকা আছে দর্শক, যে পত্রিকাগুলো সকালে আপনাদের হাতে পৌঁছবে সেগুলো আপনারা টেলিভিশনের পর্দায় দেখবেন। পত্রিকার শিরোনাম আমাদের সামনে যে পত্রিকাগুলো আছে সে পত্রিকাগুলো শিরোনাম: দিন দুপুরে প্রকাশক হত্যা, ফয়সাল আরিফিন দীপন সহ, দীপনকে তো হত্যাই করা হয়েছে, আরো 3 জনকে আহত করা হয়েছে। এই একটি হত্যার পরে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কিছু কথা শুনি। হত্যাকাণ্ডটি পরিকল্পিত, হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করা হবে, হত্যাকারীর দলীয় পরিচয় যাই হোক না কেন সেটা দেখা হবে না। কিন্তু বাস্তবে এই হত্যাকাণ্ডগুলোর বিচার বা তদন্ত বা বিচারের জায়গাতে প্রায় তেমন কোনো কাজ হয় না। এক ধরনের ঝুলে থাকা ব্যাপার হয়, একটির পর আরেকটি ঘটনা ঘটে, তখন আমরা সেটা নিয়ে থাকি। আমরা দীপনদের ঘটনাও হয়তো সেরকমই হবে কিনা সেরকম একটি ব্যাপার। কিন্তু এই যে পুলিশের যে বক্তব্য বললো ঘটনাটি পূর্ব পরিকল্পিত, আমরা কি আসলে পুলিশের কাছ থেকে এই বক্তব্য শোনার জন্য বসে আছি পূর্ব পরিকল্পিত কিনা? মানে কেন পুলিশের কাছ থেকে আমাদের এই বক্তব্য শুনতে হয়, কারণ কি? দুজনের কাছ থেকেই জানতে চাই। না দেখুন, এই ঘটনা তো আজকে প্রথম ঘটেনি। অলরেডি 4 জন ব্লগার হত্যা হয়ে গেছে, 5 জন, আজকে একজন হলো 6 জন। এবং সেগুলো আমরা এখনই দেখছিলাম যে তার একটারও কোনো সুরাহা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারেনি। এবং আপনি যদি লক্ষ্য করেন, আমি দেখছিলাম যে সরকারের উচ্চ পর্যায় থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে দায়ীকে। ঘটনাটি ঘটেছে এখনো 24 ঘন্টা পার হয়নি, তার মধ্যেই সরকারের উচ্চ পর্যায় থেকে বলে দেওয়া হলো দায়ীকে, বিএনপির এক অংশ এবং জামাত। তো মুশকিলটা হলো কি, যখন আপনি এভাবে তদন্তকে একদিকে প্রবাহিত করবার চেষ্টা করবেন এবং সরকারের উচ্চ পর্যায় থেকে সেটা করা হবে, তখন পুলিশ যদি চায়ও, তার যদি সদিচ্ছাও থেকে থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি সদিচ্ছাও থেকে থাকে, আমার মনে হয় না বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে পুলিশের পক্ষে আর স্বাধীনভাবে চিন্তা করে কোনো কাজ করা সম্ভব। কারণ অতীতেও কিন্তু আমরা একই ঘটনা দেখেছি। এই যে কিছুদিন আগে আমাদের 2 জন বিদেশি নাগরিক হত্যাকাণ্ড ঘটে গেল, এবং সেখানে আমরা দেখলাম যে তদন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তদন্তকারী কর্মকর্তা কিছু বলবার আগেই পারস্পরিক পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল। বড় ভাইও আবিষ্কার হয়ে গেল, সেই বড় ভাই স্ট্যান্ড থেকে আবার দেখলাম একটু সরেও এসছে সরকারি দল পরের দিনই 24 ঘন্টার মধ্যে। মানে পুরো বিষয়টাই খুব গোলমেলে। এখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে যে আপনার রাজনৈতিক পরিচয় কি বা আপনি কোন মতাদর্শে বিশ্বাস করেন সেটা এখন আর আসলে কোনো ম্যাটার করে না। এখন আপনি বাংলাদেশে বাস করছেন, এটাই আপনার জন্য একটা হুমকি স্বরূপ হয়ে গেছে। মানে হয় আপনাকে বাংলাদেশ ছাড়তে হবে, তা না হলে আপনাকে জীবন দিতে হবে, এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে। প্রশ্ন একই, যে পুলিশের কাছ থেকে আমরা এই বক্তব্য শোনার জন্য বসে থাকি কিনা? নিশ্চয়ই না, সরাসরি জবাব হচ্ছে মোটেই না। আর পুলিশ যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো কোনো দক্ষ বিশেষজ্ঞ বাহিনীর বক্তব্য হতে পারে না। যে বক্তব্যগুলো, এগুলো একেবারে লেম্যানের মতো বক্তব্য। এটা সাধারণ মানুষের, আমার একটা টেলিভিশনের সাথে জড়িত, আমরা একটা সেগমেন্ট রাখি আমজনতা, সাধারণ মানুষ কি ভাবছে যে কোনো ব্যাপারে, তারা দেখবেন অনেক বিচক্ষণ কথা বলে। এমনকি অনেক একেবারে লেম্যানও এই পুলিশের কর্মকর্তাদের চেয়ে ভালো কথা বলে। আমি সেই আলোচনায় যেতে চাই না। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা যেটা বলেছেন যে এই নিয়ে রাজনীতি হয়েছে, দুপক্ষ রাজনীতি করে, আমি সেটাতেও যেতে চাই না। আজকে যেই সময় এসে আমরা দাঁড়িয়েছি মুর্তজা ভাই, এই সময় কথা বলার না, এই সময় আমি কাজ আশা করি। কার কাছে? এই সময় আমি কাজ আশা করব রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যাদেরকে জনগণের ট্যাক্সের পয়সায় আমরা যেভাবেই হোক আমরা সরকারের দায়িত্ব দিয়েছি, এই সরকার যাদেরকে ট্যাক্সের, জনগণের
ট্যাক্সের পয়সা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তর আছে, সেখানে যারা আছে, পুলিশ আছে, র্যাব আছে, আমাদের গোয়েন্দা সংস্থান আছে। আমি মনে করি এই জায়গাটা আমরা যেই পর্যায়ে চলে যাচ্ছি, 5 জন পেরিয়ে 6 জন হলো, এর মধ্যে আমি রাজনৈতিক অস্থিরতা আছে, রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে অস্থিরতা করতে পারে। এই বিষয়গুলো তো আমরা নাগরিকরা জানি, যারা সরকার পরিচালনা করেন তারা তো আমাদের চেয়ে ভালো জানেন, তাদের কাছে তথ্য উপাত্ত আছে, গোয়েন্দা তথ্য থাকবার কথা। আমি যেটা নাগরিক হিসাবে মনে করতে চাই, আমার কাছে যেটা শঙ্কার, যে আপনি ধরেন রাজনৈতিক অস্থিরতা থেকে আপনি মোকাবেলা করবেন, আমাদের এখানে ধর্মীয় উগ্র জঙ্গিবাদ উস্কে দেওয়ার জন্য একটি গোষ্ঠী তৎপর, তাদেরকে আপনি মোকাবেলা করবেন। কিন্তু যেটা আজকে আমরা গণমাধ্যমের কর্মী হিসাবে আমাদের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, আপনি দেখেন এর আগে মানে মুক্ত চিন্তার মানুষ বলতে, ব্লগার বলতে আমাদের মধ্যে একটি ধারণা দেওয়ার চেষ্টা হয়েছিল, ব্লগার মানে হচ্ছে নাস্তিক, ব্লগার মানে প্রতিষ্ঠিত করা হচ্ছে, সেটা কিন্তু সকল মহল থেকে। এর মধ্যে এই ব্যাপারে কিন্তু আমি আওয়ামী লীগ বিএনপি দেখি না, মানে দুই দলেরই কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনে মনে যেন একটু খুশি যে যাক, অনেকে আবার প্রকাশ্যে কিছুটা বলেছেন। হ্যাঁ, ফলে আমি যে জায়গাটা মনে করি যে আজকে কিন্তু এই যে যারা মুক্ত চিন্তা করে, এই যে যারা বুদ্ধিভিত্তিক চিন্তা করে, তারা কিন্তু বাংলাদেশের জনগণের শেষ আকাঙ্ক্ষার জায়গা ছিল। এইখানে ফয়সাল আরিফিন দীপনের বাবা আমাদের সমাজের খুবই পরিচিত একজন মানুষ, আবুল কাশেম ফজলুল হক, আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি কি পরিমাণ মর্ম বেদনার থেকে কথা বলতে পারেন যে আমার ছেলে হত্যার বিচার আমি চাই না, এটি একটি রাজনৈতিক ব্যাপার, বিচার চেয়ে কি হবে। ফয়সাল আরিফিন দীপন এখানে বলে রাখা যে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা ঢাকা কলেজে একসঙ্গে 2 বছর পড়াশোনা করেছি, একই সঙ্গে ওই জায়গার বন্ধু। আমি কি বাংলা মানে আমার বন্ধু হত্যার বিচার চাইতে পারি না? মাহবুবুল আলম হানিফ যে বললেন বিএনপির খণ্ডিত একটি অংশ করেছে, আমি কি এই দাবি করতে পারি না? আমি এখন সংবাদকর্মী হিসেবে বলছি না, আমি ফয়সাল আরিফিন দীপনের বন্ধু হিসেবে বলছি যে মাহবুবুল হানিফকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। এক্স্যাক্টলি, আমি এটাই বললাম। ফলে এখন হচ্ছে কি মুর্তজা ভাই, এটা পরিষ্কার কথা, রাজনৈতিক নেতৃবৃন্দ, যে আমাদের গ্রামে একটা কথা আছে, ঘরে যখন পোড়া যায় আগুন ধরে, এর মধ্যে কেউ কেউ আলু পোড়া দেয় সিদ্ধ করে খাওয়ার জন্য। এর মধ্যে আমি মনে করি এই অনুষ্ঠানের আগে আমরা অনানুষ্ঠানিক আলোচনা করছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানের সাথে, যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যে কোনো কিছু নিয়েই একটা রাজনীতি করবার তাদের এই অধিকারটা কে দিল? এইটার ব্যাপারে কিছুটা আমাদেরও দায় আছে, আমরাই তো শেষ পর্যন্ত তাদেরকে নীতি নির্ধারক হিসেবে এক ধরনের দায়িত্ব দিয়ে আমাদের তো এখন ভোট দিতে হয় না, সেটা অন্য আলোচনায় সরাসরি চলে আসি। আমি এটা মনে করি মুর্তজা ভাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোন পুলিশের কোন কর্মকর্তার কাছ থেকে কোন বক্তৃতা আমি শুনতে চাই না, কোন ডেভেলপমেন্টের স্টোরি শুনতে চাই না। আমরা এই পর্যন্ত 5 জন ব্লগারের, ওয়াসিকুর রহমান বাবুর আপনি জানেন, দুজনকে সাধারণ নিরীহ জনগণ ধরে পুলিশের হাতে দিল, তারা কোথায় আছে? আমি 3টা দাবি করব পরিষ্কার। একটি হচ্ছে যে এই তদন্তটি বাংলাদেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আছে, সকলের সমন্বিত তদন্ত সেলে করা উচিত, সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শুরু করা উচিত এবং দ্রুত বিচার না। আপনি ব্যারিস্টার রুমিন ফারহানা বলতে পারে বাংলাদেশের অনেক আইন আছে, বাংলাদেশে আমরা মার্শাল ল চাইলেই বিচার করা যায়, আমরা বিচার সংক্ষিপ্ত সময় করতে চাই। যে 2জনকে ধরা হয়েছে ওয়াসিকুর রহমান বাবুর ব্যাপারে, তাদেরকে যদি আমরা প্রকাশ্যে ইতিমধ্যে ফাঁসি কাস্টে আমরা কিছুই করতে পারিনি, কারণ আমরা দেখতাম যে এই দীপনকে অকালে প্রাণ দিতে হতো। এইখানে আমি যেটা কথা বলছিলাম, আমি সংবাদকর্মী হিসেবে প্রশ্ন করছি না, আমি ফয়সাল আরিফিন দীপনের বন্ধু হিসেবে প্রশ্ন করছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বক্তৃতা শুনি আমরা, রাজনৈতিক বক্তৃতা শুনি আমরা। এই হত্যাকাণ্ডটি নিয়ে যখন তার লাশ মর্গে, তখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব গুরুত্বপূর্ণ একজনকে দেখছিলাম, তিনি একটি টেলিভিশন চ্যানেলে গিয়ে লাইভ অনুষ্ঠানে একজন শিল্পীর সঙ্গে গান গাইছেন সন্ধ্যার সময়। এটা কি মানে কিসের চিত্র এই জিনিস? আমি এই কথাগুলো বলি না সাধারণত আমরা, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। অরাজক অবস্থার ইন্ডিকেশন দেয়, মানে একটা রাষ্ট্রে যখন একটা কথা আছে না যে যখন নগরে আগুন লাগে তখন দেবালয় রক্ষা পায় না। আমার মনে হচ্ছে কি যে আমরা যে একটি ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছি এবং আমরা যে আসলে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গেছি, অলরেডি পড়ে গেছি, এটা আমি জানি না আমাদের রাষ্ট্র বা সরকার কতটুকু অনুধাবন করছে বিষয়টি। আমরা মনে করছি যে বিচ্ছিন্ন ঘটনা বলে কিংবা পূর্ব পরিকল্পিত ঘটনা বলে কিংবা একটি বিশেষ ঘটনা তো পূর্ব পরিকল্পিতই হবে, অবশ্যই পুলিশের কাছ থেকে শুনতে হবে। এবং যখন পূর্ব পরিকল্পিত আপনারা জানছেন তখন আপনারা করছিলেনটা কি? আপনারা যদি জেনেই থাকেন আপনাদের তখন পরিকল্পনাটা কি ছিল? এগুলো খুব অবাক করে আসলে আমাকে। এবং দেখেন, আমি বারবারই দেখছি পুলিশের বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করেন, একই ধারায় তারা বক্তব্য দিয়ে যাচ্ছে এবং এন্ড রেজাল্টও আমরা একই দেখছি, সেটা হচ্ছে শূন্য।
অর্থাৎ আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। এতগুলো ঘটনার একটি ঘটনারও যদি সুরাহা হতো, সুরাহা বলতে আমি বলছি না আপনাকে 1 মাসের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে একেবারে রায় নিয়ে ফাঁসি দিয়ে দিতে হবে, না সেটা নয়, কিন্তু অ্যাটলিস্ট একটা দুটো ঘটনারও যদি প্রকৃত অপরাধী ধরা পড়তো, বিচার প্রক্রিয়াটা শুরু হতো, আমি বলছি শুরু হতো, তাহলেও হয়তোবা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। যুদ্ধাপরাধের বিচার যারা বিরোধিতা, যারা এই বিচার চায় না, তারা নানা রকমের ষড়যন্ত্র দেশে বিদেশে করবে বা করছেও, কিন্তু রাশেদ খান মেননের মুখ থেকে যখন শুনতে হয় যে তারাই এই ঘটনা ঘটাতে পারে, মানে তাহলে এই জন্য কি তার মন্ত্রিত্ব, এই জন্যই কি জনগণের অর্থে তাহলে আপনি দেখেন একটা ঘটনা ঘটার সাথে সাথে মুর্তজা ভাই আমরা কনক্লুশনে চলে যাচ্ছি, তাহলে তো আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আপনি তদন্ত বলেন, আর বিচার বিভাগ বলেন, কোনোটারই কি আর কোনো প্রয়োজন থাকে? কোনোটারই তো কোনো প্রয়োজন থাকে না। একটি ঘটনা ঘটবার সাথে সাথে আমরা অপরাধী কারা, আমরা সব নির্ধারিত হয়ে যাচ্ছে রাজনৈতিক নেতাদের মুখ থেকেই। তো সেটা যখন হয়ে যাচ্ছে তখন আসলে পুলিশের নিষ্ক্রিয় না হয়েও তো আর কোনো উপায় নাই। আমি যে পুলিশকে দোষটা দেব বা আমি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষটা দেব, তাদেরই বা দোষ কি? কারণ অলরেডি অপরাধী তো রেডি হয়ে আছে, সেটা আমাদের রাজনৈতিক দলগুলোই ঠিক করে ফেলছে অপরাধী কারা। মুশকিলটা হচ্ছে কি, যখন রাষ্ট্রের সঙ্গে সরকার, সরকারের সঙ্গে দল, দলের সঙ্গে প্রশাসন, কোনোটার মধ্যে আর কোনো ডিভিশন না থেকে সব এক হয়ে যায়, তখন এই ধরনের অবস্থা তৈরি হয়। এখানে মঞ্জুরুল ইসলাম, যে একটা তো পুলিশের নিরাপত্তা বা জনগণের নিরাপত্তার ব্যাপার, আরেকটি বিষয় যে যখন আমাদের যে প্রতিক্রিয়া, যখন বিদেশি নাগরিক হত্যার প্রেক্ষিতে বিদেশি বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রকম করে সতর্কতা জারি করছে, তখন আমরা এক ধরনের ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করছি। দেশের নাগরিকদের নিরাপত্তার এই জায়গাটিতে তো ক্ষিপ্ততা দেখানোর আমাদের কোনো জায়গা নেই। আপনি প্রশ্ন জানেন, শাহবাগ আজিজ মার্কেটের মতো একটি জায়গায়, লালমাটিয়ায় এরকম একটি জায়গাতে সন্ত্রাসীরা আসছে, ঢুকছে, হত্যা করছে, চলে যাচ্ছে। একটি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আরেকটি আমাদের সামগ্রিক যে অবস্থা, এই জায়গাতে আসলে কি আমাদের কিছু করণীয় নেই? এখানটা আমি বলি, আমি ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আমরা সমালোচনা করছি, করব, ভবিষ্যতেও করব, প্রত্যাশার জায়গা থেকে। পৃথিবীর কোথাও কিন্তু একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরাপদ করতে পারে না। কিন্তু এই বলে আবার আমি তাদের সাফাই গাইছি না। কিছু জায়গায় যদি তাদের, কারণ আইন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সকলকে সাজা দেয় না, দুই একটা দৃষ্টান্ত স্থাপন করে সমাজের অন্যরা যাতে অপরাধ থেকে দূরে থাকে, এটাই নিয়ম। আমি সাধারণ নাগরিক হিসেবে এটুকু জানি। আমেরিকার মতো জায়গায় আপনি জানেন এত নিরাপত্তার মধ্যে মাত্র 1 মাসে কি পরিমাণ স্কুলে কিলিং হলো, সেটা দিয়ে আমি এটা জায়েজ করছি না। আমার যে জায়গাটা বলবার, যে প্রশ্নটা আপনি করেছেন, আমাদের এই যে 6 জন ব্লগার হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে ওই যে একটিতে ধরা হয়েছে, তারা কারা? সচেতন নাগরিকরা। আমাদের এখানে অ্যালার্ট জারি করা হয়েছে, আপনি বললেন আপনি যে দুইজনকে ধরা হয়েছে বলতে, সেখানে আপনাকে একটু সহায়তা করি তথ্যটি দিয়ে। সেই সময় সেই 2 জন ধরা পড়ার পরে বলেছিল একজন হুজুরের নির্দেশে তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা কিন্তু আজ পর্যন্ত সেই হুজুরের পরিচয় জানি না। এই জায়গাটা আমি আসছি, এটাই আমি বলতেছি যে একটাও যদি আমরা এদেরকে অন্তত, যেটা আমি তো নাগরিক হিসেবে দাবি করি, এদের ইতিমধ্যে ফাঁসি দেওয়া দরকার ছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা তো আইনজীবী হিসেবে শ্রদ্ধা দেখিয়ে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কারণ আর কত মানুষ মারা গেলে পরে আমরা বলবো যে তাদের অধিকার, মানবাধিকার মেনে তাদের বিচার করা হবে? তারা তো কোনো মানবাধিকার মেনে দীপনকে জবাই করা বন্ধ করে নাই। ফলে এই জায়গায় আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের দেখেন অ্যালার্ট জারি করা ছিল, এখানেও রাজনীতি আছে, তো সরকার আমাদের চেয়ে ভালো জানে, প্রশাসনে যারা আছে। এই অ্যালার্ট জারির পরে কিন্তু বিদেশিরা কেউ তথ্য দেয় না কি ধরনের হুমকি, সেই হুমকি কি ব্লগারের, সেই হুমকি কি হুজির কিছু, সেই হুমকি কি আইএসএন না রাজনৈতিক অস্থিরতা। তারপরেও তো আমাদের অ্যালার্ট থাকার কথা ছিল। কোন জায়গায় আজই সুপারমার্কেটের সামনে এক ধরনের নরমাল নিরাপত্তা থাকার দরকার ছিল। একই সাথে আমরা যারা সাধারণ নাগরিক, আমরাও তো এই যে আজকে অনুষ্ঠান আগে আমি যে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা ব্যক্ত করেছি, এই ধরনের শঙ্কার মধ্যে তো তারাও থেকে সচেতন থাকবার কথা। ফলে আমরা নাগরিকরাও মনে করি যে সব পুলিশ করে দেবে, আমরা নাগরিকরাও মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমার তো ভয়ের কিছু নাই। সেখানে আমি মনে করি পৃথিবীর অন্য দেশের মতো আমাদের নাগরিকদের সচেতন। আমি একটু দুঃখজনক ঘটনা বলি, এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রকাশ্যে নববর্ষের দিন যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটলো, পুলিশ কিন্তু একটি টেলিভিশন চ্যানেল শো, আপনি জানেন, প্রকাশ্যে বলা হয়েছে এই ছবিগুলো কেউ কোনোভাবে আপনার ক্লু দিতে পারেন কেন? 16 কোটি মানুষের দেশে কেউ বললো না যে এই লোকটা আমার গ্রামের বাড়ির পাশের বাড়ির, তাকে আমি চিনতে পারি।
একটা লোক পুলিশের কাছে কিন্তু আসে নাই। এই যে আমরা দায়িত্বহীনতা, মানে আপনার কেউ মারা গেলে আমার কিছু নাই, আমার মারা গেলে তখন আমি কান্নাকাটা করে সরকার নামাবো, আপনাকে নামাবো। এখানে মনে হয় যার কাছে গিয়ে আমি তথ্যটা দিব তার প্রতি আমার আস্থার ব্যাপারটাও একটা ব্যাপার, সকলটা এটা ভাইস ভার্সা। কিন্তু আমি কাউকে এককভাবে দোষী করতে চাই না। আমি এই জায়গাটা মনে করি এখানে সরকারের, যেমন যেটা আমি আবারও পুনরুক্তি করতে চাই, সকল বাহিনী নিয়ে এই ব্লগারদের ব্যাপারটা যে একটা ফেনোমেনায় পরিণত হয়েছে, একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, এটা কিন্তু আরো হবে। আমি খালি 2রা নভেম্বর যুদ্ধাপরাধীদের মামলার রায়কে কেন্দ্র করে বলতে চাই না, এরা কিন্তু একের পর এক 6 করে তারা কিন্তু প্রকাশ্যে দাবি করছে। এর আগে বিদেশিদের ব্যাপারে কিন্তু দাবি নিয়ে আমাদের সত্য অসত্যের ব্যাপার আছে। এখানে আনসারুল্লাহ আল ইসলাম তারা নিজেরা টুইটে, আপনি জানেন, তারা একটা অ্যাকাউন্ট খুলে কিন্তু তারা বলেছে আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা এই হত্যার দায়িত্ব স্বীকার করেছে। অর্থাৎ এই যে আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহ আল ইসলাম, এদের আমরা এই পর্যন্ত অস্তিত্ব কিছুই খুঁজতে পারলাম না। আমি আবার আসবো আপনার কাছে। এই যে আনসারুল্লাহ বাংলা টিম, কয়েকদিন আগে আমরা এখন পর্যন্ত জানি না, এক ধরনের বায়বীয় সংগঠন। কয়েকদিন আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগের, ওলামা লীগের 2টি গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপকে অভিযোগ করছে যে তারাই আনসারুল্লাহ বাংলা টিম। তো এর কি কোনো আইনগত ভিত্তি থাকে? এটা কি কোনো তদন্তের আওতায় আসা উচিত, জবাবদিহিতার আওতায় আসা উচিত? নিশ্চয়ই, বা উচিত ছিল নিশ্চয়ই। এবং আমি একটা ব্যাপার খুব অবাক হয়ে যাই, যখন ধরেন সরকারের কোনো সমালোচনা একেবারে প্রত্যন্ত গ্রামের ফেসবুকে কেউ করলো, সাথে সাথে সেই ছেলেটিকে ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 24 ঘন্টা সময়ও লাগে না। আর সেখানে এই যে আনসারুল্লাহ বাহিনী বলেন, আইএস বলেন, বাংলা টিম, হুজি, কি কি আছে না আছে, আল কায়দা, হ্যাঁ, এদের প্রত্যেকের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, এদের ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেল অ্যাড্রেসকে তারা সাহসের সঙ্গে ব্যবহার করে, এদের কারো কারো মোবাইল নাম্বারও দেওয়া থাকে। অর্থাৎ এদের কোনো কিছুই কিন্তু গোপন নয়, সব প্রকাশ্য। তো আমাদের এই ডিজিটাল বাংলাদেশে, এই ডিজিটালাইজ যুগে, যেখানে আমরা সব কিছু আজকে কম্পিউটার এবং স্মার্টফোনে আমাদের সবকিছু হাতের মধ্যে থাকে, আমাদের কি একটু বিন্দু মাত্র সদিচ্ছা যদি থাকতো, সত্যি যদি ধরবার ইচ্ছা থাকতো, তাহলে আমার মনে হয় না যে এটা এত দূর পর্যন্ত গড়ায়। আসলে আমার কাছে যেটা মনে হয় যে কোনো একটা ঘটনা ঘটবার সাথে সাথেই একটা মহল তৎপর হয়ে যায় কি করে এখান থেকে কিছু রাজনৈতিক ফায়দা নেওয়া যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে জিনিসটা যেভাবে বাড়ছে, এই হত্যাকাণ্ডগুলো যে বিভৎস রূপ নিচ্ছে ধীরে ধীরে, এবং এটা কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ শ্রেণী বা কোনো বিশেষ মহলের মধ্যে কিন্তু এখন আর সীমাবদ্ধ নেই। হত্যাকাণ্ডটা কিন্তু ছড়িয়ে পড়ছে। মানে আপনি যে আদর্শে বিশ্বাস করেন না কেন, আজকে আমি যেটা প্রথমেই বলছিলাম, কোনোটাই কিন্তু আর আপনাকে আজকে নিরাপত্তা দিচ্ছে না। ঠিক যে অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন, যে অবস্থায় উনি দাঁড়িয়ে আছে, সেই একই অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, এবং আমরা প্রত্যেকেই কিন্তু আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি, শুধু একটি মাত্র কারণে আমরা বাংলাদেশে বাস করছি। বিষয়টা কিন্তু ভয়ঙ্কর। এবং এটা এখনো আমার মনে হয় যদি একেবারেই রাজনৈতিক ফায়দা লোটা বা রাজনৈতিক কোন রকমের কোনো সুবিধা নেওয়ার চিন্তা বাদ দিয়ে একদম সুষ্ঠু নিরপেক্ষ প্রকৃত তদন্ত হয়, এবং অন্তত একটা দুটা বিচার যদি শুরু করা যায়, তাহলে কিন্তু অনেকখানি সমাধান করা। এখানে সরকারের পক্ষ থেকে যেটা আমরা আগে বলেছিলাম, যে তারা বলছেন যে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরির জন্য এই ঘটনা ঘটানো হচ্ছে, বিএনপির খণ্ডিত অংশ একটি করছে, আবার গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে বলা হচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতা। আমার কথা হচ্ছে, যদি তারা মনে করে থাকে যে বিএনপির একটি অংশ করছে অথবা সরকারের একটি অংশ করছে, আমি বলছি, বা আইএস দায়িত্ব স্বীকার করছে, বা আল কায়দা দায়িত্ব স্বীকার করছে, বা IAQIS দায়িত্ব স্বীকার করছে, সেটা যেই হয়ে থাকুক, প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে তদন্ত করা হোক। যতগুলো পার্সপেক্টিভ থাকতে পারে, একটা ঘটনা ঘটলে তো শুধু একটা পার্সপেক্টিভ থাকে না, তার অনেকগুলো পার্সপেক্টিভ থাকে। প্রত্যেকটি পার্সপেক্টিভকে মাথায় নিয়ে, এবং এটা যার করার দায়িত্ব, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করবার দায়িত্ব, আইও যে ইনভেস্টিগেশন অফিসার, তার দায়িত্ব, বি ভেরি স্পেসিফিক, দায়িত্বটি কার? দায়িত্বটি ইনভেস্টিগেটিং অফিসারের। তারই এই জিনিসগুলো মাথায় রেখে তদন্ত করা উচিত। এবং আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তির কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্লিজ এটা নিয়ে আগের থেকে কোন একটা ঘটনা ঘটবার সাথে সাথে দায়ী ব্যক্তি 24 ঘন্টার মধ্যে ঠিক করে ফেলবেন না। এটা তদন্তে প্রভাব ফেলে, এবং একটি ঘটনার তদন্তে প্রভাব ফেলা মানেই হলো আপনি আরো অনেক বেশি ঘটনাকে আমন্ত্রণ জানাচ্ছেন। একটু সংক্ষেপে শুনে আমরা একটা বিরতিতে যাব। এই যে আপনি আগের অংশে যে প্রত্যাশা করলেন, রবিন ফারহানা যে প্রত্যাশা করলেন, আর বাংলাদেশের যে বাস্তবতা, আমরা কি এই প্রত্যাশাটা করে আমরা যে কোনো অনুষ্ঠানে একটা আশাবাদ, যে আমি এটা দেখতে চাই, এটা কি কিছুটা জোর করেই আশাবাদ দেখবেন, নাকি এখানে আসলে হতাশার চিত্রটাই আমাদের? না, আমাদের হতাশার চিত্র আছে, কিন্তু হতাশা থাকলে হবে না। আমাদের তো আশা নিয়ে
160 মিলিয়ন পিপল, 16 কোটি মানুষের দেশ। এখানে কিন্তু আমি আবার এইরকম মনে করি না যে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আপনি রাস্তায় গেলেই আপনাকে মেরে ফেলবে। এখন আমি, আপনি বা ব্যারিস্টার রুমিন ফারহানা, যেহেতু আমরা রাজনৈতিক সচেতন ব্যক্তি, যেহেতু আমরা পেশাজীবী একটু ভোকাল লোক, হয়তো আমাদের সংখ্যার জায়গা অন্য, যেহেতু আমরা লেখালেখি বা সাংবাদিকতার সাথে জড়িত, মিডিয়ার সাথে জড়িত। সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিষয়টা এই জায়গাটাই আমার কথা, যে আজকে বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে একটি অনিরাপদ দেশ। সে জায়গায় দেখেন প্রকাশ্যে গুনে গুনে কাদেরকে হত্যা করা হচ্ছে, যেটা জাতীয় আন্তর্জাতিক ভাবে একটি খবরের শিরোনাম হবে। আজকে কিন্তু ইন্টারন্যাশনাল শিরোনাম কি হয়েছে, যারা চেষ্টা করছে বাংলাদেশকে একটি অনিরাপদ দেশ, তারা তো চেষ্টা করছে, তারা অনেকখানি সফল হয়েছে অবশ্যই। কিন্তু যাদের হাতে দায়িত্ব, হ্যাঁ এই জায়গাটা আমি আসছি, তারা হয় দায়িত্ব পালন করবে অথবা দায়িত্ব ছেড়ে দিবে। আমি এই জায়গাটা আমি বলছি। আজকের খবর এসছে কি জানেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যে এই ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে ব্লগার খুন এবং আরো 3 জন আহত। তার মানে হচ্ছে বাংলাদেশি কি অবস্থাটা এই পর্যায়ে? কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছে তারা? এরকম তো কোনো ব্যাপার না। তার মানে হচ্ছে যেটা আপনি বললেন শেষের কথাটা, আমার এই জায়গায় এই বাস্তবতা তো আমি জানি, যেটা সরকার বলছে, আমরা যারা কিছু প্রগতিশীল মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরাও মনে করি কিন্তু এখানে রাজাকারদের তৎপরতা থাকবে, বিচার ষড়যন্ত্র তো থাকবে, কিন্তু এইটাকে মোকাবেলার জন্যই তো আপনাকে আমরা দায়িত্ব দিছি যারা ক্ষমতায় আছে, এবং আমরা সবসময় বলেছি যে আপনি সতর্ক হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সর্বোচ্চ সুবিধা, অন্তত প্রধানমন্ত্রীর এই 7 বছরের শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করছে, আমি ওপেনলি বলতে চাই, সেটা বাংলাদেশের 45 বছরের ইতিহাসে নজিরবিহীন। এই রেজাল্ট আমরা দেখতে চাই। স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে হয়তো কিছুটা তারা পাচ্ছেন, কিন্তু আমাদের যে স্পেশালাইজড অপরাধ, আজকে আমাকে অপরাধী যদি 50 মাইল স্পিডের গাড়িতে চলে, আমাকে 75 মাইল স্পিডের গাড়ি না থাকলে তো আমি ধরতে পারবো না। সে যদি 100 মাইল স্পিডে যায়, আমি 50 মাইল স্পিডের গাড়িতে যাই, ও তো পালা যাবেই। প্রত্যেকটা পরিকল্পনা করে তারা একদম হাত পা মুছে, মানে তালা দিয়ে তারা পরিকল্পনা করে কাজ করে চলে যাচ্ছে। তারপরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে শুনছি যে ইহা পরিকল্পিত, এবং জনগণ এসে তাদের কাছে খবর দিচ্ছে। আমি এই জায়গাটা মনে করি দুইটি বিষয়, আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেবল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বদলে তাদের দক্ষতা এবং সক্ষমতা বাড়ানো। আবার ফিরে আসবো আলোচনায়। জি দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটা বিরতির পর। আপনাদের আবারও স্বাগত প্রাণফোটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সাংবাদিক মঞ্জুরুল ইসলামের সঙ্গে। আমরা যে কথাটি বলছিলাম যে এই প্রকাশকদের হত্যা বা এই হত্যাকাণ্ডগুলোর প্রসঙ্গ করে আপনারা আশাবাদের কথা বলছিলেন, একই সঙ্গে হতাশার কথাও বলছিলাম। এই যে মানুষের জনজীবনের নিরাপত্তা যে নিশ্চিত করা যাচ্ছে না, আমরা কথা বলছি অনেক কিছু, এই জায়গাতে করণীয় কি? এখন মানুষ করবে কি? না, এখন কথা হচ্ছে মানুষ করবে কি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো তাদের কাজ করছে। কাজ যদি তারা করে থাকতো, ন্যূনতম কাজ যদি তারা করে থাকতো, তাহলে কিন্তু অবস্থা আজকে এরকম দাঁড়ায় না। দেখেন, এই যে বিদেশি হত্যাকাণ্ড হয়ে গেল, আমরা বলছি যে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করবার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো সরকার যদি জেনেই থাকে যে দেশকে অস্থিতিশীল করবার জন্য এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য একটি বিশেষ মহল পূর্ব পরিকল্পিতভাবে এগুলো করছে, তাহলে সরকার কোনো স্টেপ কেন নিচ্ছে না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দক্ষ না হয়, তাহলে আমার মনে হয় দক্ষতা বাড়ানোর জন্য সরকারের স্টেপ নেওয়া উচিত। যদি সরকার মনে করে যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য বাংলাদেশে নাই, 16 কোটি মানুষের জন্য মাত্র 1.5 লক্ষ পুলিশ আছে, তাহলে সেই সংখ্যা বাড়া। মঞ্জুরুল ইসলাম যেটি বলছেন, পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। আর একটি কথা যেটা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই গত 7-8 বছরে কিন্তু তাদের অবকাঠামোগত সুযোগ সুবিধা অনেক বাড়ানো হয়েছে। কিন্তু অবকাঠামোগত বাড়ালেও লাভ নাই, সংখ্যাও বাড়ালে দেখছি লাভ হচ্ছে না। তাহলে দক্ষ লোক নিয়োগ দেওয়া হোক, তাহলে তাদের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করা হোক। এদের রাজনৈতিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা, এখানেই হলো কথাটা। আপনি যখন একটা বাহিনীকে, বিশেষ বাহিনীকে শুধুমাত্র রাজনৈতিক কাজেই ব্যবহার করবেন এবং যখন তাদেরকে সেই লাইসেন্স দিয়ে দেবেন যে তারা রাজনৈতিক বক্তব্য দেবে ঠিক একটা রাজনৈতিক নেতার মতোই, তখন তারা মনে করবে যে তারাও পার্ট অফ দি গভর্নমেন্ট, মানে তারা আর রাষ্ট্রের না হয়ে একটি বিশেষ দলের হয়ে যায়। এবং আপনি দেখবেন দলীয় নেতারা যা বলছে, খুব মজার ব্যাপার হলে দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়েও একই কথা বলে যাচ্ছে। আপনি দেখেন, এই যে বিদেশি 2 জন নাগরিক মারা গেলেন, আমরা পত্র পত্রিকায় কি দেখলাম যে আগের থেকে আমেরিকা, ব্রিটেন তারা কিন্তু সতর্কতা দিয়েছিল, বলেছিল যে এরকম ঘটনা ঘটতে পারে।
এই যে তারা কি ঘটবে সেটা তো বলে নাই, সেটা তারা কেন বলবে? ঘটতে পারে এটাই কি যথেষ্ট না? ওরা কি বলে দেবে যে অমুক রাস্তায় অমুক সময় অমুক লোকে গিয়ে অমুককে খুন করবে? তা তো তারা বলবে না, এটা তাদের দায়িত্বও না। তারা যতটুকু করেছে আমি মনে করি যথেষ্ট। তারা সতর্কতা দিয়েছিল যে এরকম ঘটনা ঘটতে পারে। আমি জানতে চাই বাংলাদেশ সরকার সেই যে সতর্কতা তারা জারি করলো তার প্রেক্ষিতে কি পদক্ষেপ নিয়েছিল? যদি আগের থেকেই জানা থাকে যে এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে তো কি প্রিভেন্টিভ মেজার তারা নিয়েছিল? প্রিভেন্ট করতে পারুক বা না পারুক সেটা পরের কথা, কিন্তু কি মেজার তারা নিয়েছিল এটা আমি জানতে চাই। কারণ এই যে দুটো ঘটনা ঘটলো, এটা যে শুধু দুটো মামুলি হত্যাকাণ্ড তা কিন্তু না, এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত, এর সঙ্গে বিনিয়োগ জড়িত, এর সঙ্গে দেশের ব্যবসায়িক পরিস্থিতি জড়িত, এর সঙ্গে আমাদের পর্যটন শিল্প জড়িত, এর সঙ্গে দেশের ভবিষ্যৎ জড়িত। এখন দেশ তো এগিয়ে যাচ্ছে, প্রকাশকরা আগেই হত্যাকাণ্ডগুলো সন্ধ্যার পরে হতো, রাতে হতো, এখন দিনের বেলায় হচ্ছে। এখন কি আমরা এই ঘটনাটি নিয়ে আলোচনা করতে করতে আরেকটি ঘটনার জন্য অপেক্ষা করব, নাকি এই ঘটনাটির কোনো সুরাহা দেখতে পারবো বলে মনে হয়? আমি সেটা শুরুতেই এটি বলেছি, আমরা সুরাহা চাই। আমরা বিশেষ করে এই প্যাটার্নের যে হত্যাকাণ্ডগুলো একটিরও আমরা নিষ্পত্তি দেখি না, আমরা নিষ্পত্তি চাই। এবং আমি যেটা আশা করব, এবং আরেকটি কথা, যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আমরাও বলছি যে একই রকমের হত্যাকাণ্ড একই লোক হয়তো করছে, জঙ্গিরা করছে, অমুকে করছে, এটা আসলে আমরা কিসের উপরে ভিত্তি করে বলছি? কিছু অনুমান এছাড়া কি আর কিছু আছে আমাদের কাছে? এটাই তো আমাদের কাছে, আমরা তো অনুমান, আমরা যারা পর্যবেক্ষক বিশ্লেষক, আমরা অনুমান, পুলিশের এখন পর্যন্ত তারা কিছুটা বলছে, তাদের তদন্তের সাথে বলছে না। আমি যেটা একেবারে, আমি তাদের সমালোচনা না, আমি তো জিনিসটা সুরাহা চাই। সুরাহার ক্ষেত্রে আমার একেবারে ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, যেটা আমি আগে বলেছি, একটু বিস্তৃত করতে চাই। আমাদের পুলিশ বাহিনী যদি যথার্থ না হয়, যেটা রুমিন আপার সাথে আমি একমত, প্রয়োজনে আপনি সংখ্যা বাড়ান। আমাদের রাষ্ট্রীয় বাজেট তো আমরা 1 লক্ষ থেকে 3 লক্ষ ডলারে আমরা, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমরা বলছি 3 লক্ষ আমাদের পুলিশকে এগিয়ে দেন। ফলে সে জায়গায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দরকার। কারণ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে যদি উন্নত দেশে যেতে হয়, সার্বিকভাবে উন্নতি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মানুষের জীবনের নিরাপত্তা না থাকলে উত্তম মধ্যম এটা নিয়ে মানুষ কি ভাববে? হ্যাঁ, কিন্তু সার্বিকভাবে সাধারণ জনগণের নিরাপত্তা একেবারেই উবে গেছে এরকম না। পুলিশ বা নিরাপত্তা রক্ষীরা যে কাজ করছে, কিছুটা আমরা প্রকাশ্যে দেখি, আমরা তো অনেকে গণমাধ্যমের কারণে যোগাযোগ হয়, অনেক গল্প, অনেক ভেতরের কাহিনী আছে যেটা সামনে আসে না। কিন্তু আমি যেটা সামনে আসে এটার ব্যাপারে আমি মনে করি, তারা যে পরিকল্পনা করে, এই পরিকল্পনা যেহেতু আমরা তাদেরকে ধরতে পারি না, তার মানে আমাদের এখানে দক্ষতা, সক্ষমতা বাড়াতে হবে, এক। আর দ্বিতীয়ত, আমি এই অনুষ্ঠানে আসবার আগে একজন আমাকে ফোন করেছে, সরকারি দলের সমর্থক। তিনি বলেছেন যে ভাই, তিনিও ব্যথিত। তিনি বলছিলেন আমাদের পুলিশের ওসিরা আজকে সরাসরি প্রধানমন্ত্রী দফতরের সাথে যোগাযোগ। ফলে তারা কিন্তু চেইন অফ কমান্ডটাতে বিশ্বাসই করে না। তারা মনে করে আমি অমুক থানার ওসি, আমি তো অমুক মন্ত্রী বা অমুককে চেনে আমি এখানে এসেছি। আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড এবং অ্যাকাউন্টেবিলিটি, দায় দায়িত্ব, একজন যে কার কাছে দায়িত্ব বোধ থাকতে হবে এবং দায় দায়িত্ব কার কাছে স্বীকার করতে হবে, এই জায়গাটায় বোধহয় একটা কাজ করবার সময় এসেছে, আমি সাংবাদিক হিসেবে বলছি। এবং একই সাথে আমি মনে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যদি মনে করেন ওই যে জাগ জাগ পরে পরে আমারে যে না ধরে, আপনার বাড়িতে আগুন জ্বলছে আমি হাততালি দিচ্ছি, এই আগুন কিন্তু আপনাকেও ধরবে। ফলে যারা আজকে ক্ষমতায় আছেন, আগামী দিন হয়তো অন্যরা ক্ষমতায় আসবেন। আমি মনে করি এটা একটা জাতীয় ক্ষমতায় যদি যারা আছেন তারাও যদি থাকেন, না আমি সকলের কথাই বলছি না, তবু তারা কি নিরাপদ থাকবে? নিশ্চয়ই না। আমি সেটাই বলছি যে আজকে ব্লগার মারা গেছে, কালকে কিন্তু এই অভ্যাস করে করে কালকে আপনার একজন মন্ত্রী বা সংসদ সদস্য টার্গেট হতে পারে। আমি আল্লাহ না করুক। এই জায়গায় আমি মনে করি যে এক ধরনের রাজনীতিবিদদের মধ্যে ঐক্য দরকার জাতীয় সংকট মোকাবেলার জন্য। আরেকটা কথা, আমি সরকারি দলের কথা যেহেতু আপনি বললেন, একেবারে ছোট করে, সরকারি দল বলে যে কিছু সক্রিয় আছে সমাজে, এইটা আমি নাগরিক হিসাবে মনে করি না। এক সময় কিন্তু নাগরিকদের সামাজিকভাবে সম্পৃক্ত করার জন্য দলগুলো সক্রিয় থাকে। আমি মনে করি আমাদের একসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ সাংস্কৃতিক আন্দোলনে যারা ছিল, তারা আজকাল নিষ্ক্রিয় হয়ে গেছে। আমি মনে করি এটা জঙ্গিবাদ হোক, বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী হোক বা রাজনৈতিক সন্ত্রাসী হোক, এদের বিরুদ্ধে আমাদের এই সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই কিন্তু জনগণের যে সচেতনতা, এইগুলো মিলে আমরা এই ধরনের অপরাধকে অন্তত অপরাধীদের চিহ্নিত করতে পারবো। এই যে সামাজিক সংগঠন বা কালচারাল সাংস্কৃতিক অঙ্গনের যে সংগঠনগুলো আছে, এদের আমরা ঠিক কি ভূমিকায় দেখছি? মানে শেষ করি আপনার এই বক্তব্য দিয়ে, গত কিছুদিন ধরে কি ভূমিকায় দেখছি? না, আমাদের এখন বিভাজনের সংস্কৃতি হয়ে গেছে। আপনি যেই পেশারই হন না কেন, আপনি হয় এই দলের সমর্থক না হয় ওই দলের সমর্থক। একটা যে নিরপেক্ষ, বলিষ্ঠ, শক্তিশালী ভূমিকা রাখবেন আপনি, সেই ক্ষেত্রটা কিন্তু আমরা আর দেখছি না। আর যেই সমস্যায় হোক না কেন, আমার মতাদর্শের সরকার
বিব্রত হবেন দেখে আমি কথা বলছি না, বিষয়টা এরকম হয়ে গেছে। বিষয়টা একেবারে বিভাজিত, হয় আপনি সরকারের সঙ্গে আছেন আর না হলে আপনি সরকারের বিপক্ষে আছেন। আপনার যে একটা ইন্ডিপেন্ডেন্ট মত থাকতে পারে যেটা দেশের পক্ষে যাবে, যেটা মানুষের পক্ষে যাবে, যেটা জনগণের পক্ষে যাবে, এই মানুষ আমরা আর পাই না, কোনো পেশাতেই পাই না। আর আরেকটা বিষয় যেটা, যে আপনি যে সমস্যা হোক সেটার মূলে হাত দিতে হবে আসলে আপনাকে, না হলে আপনি আজকে একজন ব্লগার মারা গেল, মূল কোথায় সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংকট, আমাদের গভীর রাজনৈতিক সংকট। একটি দল মনে করছে যে তারা তাদের ক্ষমতা চিরস্থায়ী করবে, সেটা যে কোনো ভাবেই হোক, ভোটের মাধ্যমে হোক, ভোট ছাড়া হোক, প্রশাসনের উপর নির্ভর করে হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হোক, যেভাবে হোক। এবং বিরোধী আরেকটা যে দল আছে তাকে কোনোভাবেই একটা শক্তিশালী, একটা গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দল ইজ আ মাস্ট। সেই বিরোধী দলকে যখন আপনি দমন পীড়ন নির্যাতন করে একেবারে নিশ্চিহ্ন করে দেবার পরিকল্পনা করবেন, তখন তার ফল কখনোই ভালো হবে না। দেখুন, দীর্ঘ সময় আমি টকশোতে একটা কথা বলে এসেছি, এবং আমার সাথে মানে আমি একা তো না, আরো অনেকে একই কথা বলেছেন, যে যখন আপনি ফোয়ারার উৎসমুখ বন্ধ করে দেবার চেষ্টা করবে, তখন কিন্তু বিভিন্ন চোরা গুপ্তা এরকম সংগঠনগুলো, জঙ্গি সংগঠনগুলো উৎসাহিত হবে, এবং কিন্তু সেটাই ঘটেছে। আজকে যদি দেশে একটা গণতান্ত্রিক পরিস্থিতি থাকতো, একটা শক্তিশালী বিরোধী দল থাকতো, আমি মনে করি না যে আজকে অবস্থা এতটা খারাপ হতো। এবং এক ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর মধ্যে যেন ঢুকে যাচ্ছে দেশটা, এরকম তো হওয়ার কথা না। এক ধরনের যেন নকশালপন্থী, এক ধরনের চরমপন্থী, এরকম তো হবার কথা ছিল না একটা গণতান্ত্রিক দেশে। মঞ্জুরুল ইসলাম রুমিন ফারহানা বললেন বিরোধী দলের জায়গা থেকে কথা, আর আপনি সরকারি দল বা আওয়ামী লীগের কথা যেটা বললেন, যে একটি হচ্ছে তাকে করতে দেয়া হচ্ছে না, আর একটি হচ্ছে সরকারে থাকার পরেও দল হিসেবে দল আর সক্রিয় নেই, অর্থাৎ চিত্রটা উঠে আসছে রাজনৈতিক জায়গাটায় কোন রাজনৈতিক দল না। আমি ওনার সাথে অ্যাড করে এইটুকু বলতে চাই, উনি যেমনটি বললেন যে সরকার চাচ্ছে যেভাবে ক্ষমতা থাকতে, আর বিরোধী দলের অবস্থাটা এরকম যে সরকারে নামানোর জন্য যত অনাচার হোক আমি চুপচাপ বসে থাকবো। মনে করেন তারা সহযোগিতা করছে না, চুপচাপ বসে থাকাও তো একটা রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যর্থতা। আমি এই জায়গায় মনে করি যে বাংলাদেশে যারা গণতন্ত্রের নামে রাজনীতি করে, প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সময় তাদের সক্রিয় হবার ভূমিকা। কেবলমাত্র আমি ভোটের বাক্সের সময় আমি সক্রিয় হব, আর বাকি সময় আমি তালা এটে নিজের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমি বিদেশ ভ্রমণ করে, বিদেশ ভ্রমণ, আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি না, সকল রাজনৈতিক দলের কথাই বলি, যারা যখন দেখে যে নির্বাচন নাই তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় বেড়ানোর ব্যস্ত, বা কানাডা, অন্যান্য জায়গায়। আমি মনে করি এই জায়গায় রাজনৈতিক দলগুলোকে সক্রিয় হতে হবে। আর এই আরেকটা জায়গা আমি আপনার সাথে একটু দ্বিমত বিনীতভাবে, আমি অন্যভাবে দেখি, দ্বিমত না, উনি যেটা বলছেন যে আমরা রাজনৈতিক বিভাজন হয়ে গেছে, করে গেছে, আমি মনে করি আমরা যারা তথাকথিত পেশাজীবী, বুদ্ধিজীবী, আমরা অনেক বেশি ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হয়ে গেছি। আমরা স্বার্থ ছাড়া কিছু করতে চাই না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু নিঃস্বার্থ মানুষরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল প্রত্যেকটি আন্দোলনে। আপনি স্বৈর শাসন বিরোধী আন্দোলন বলেন, সামরিক শাসন বিরোধী আন্দোলন বলেন, এমনকি যে কোনো সামাজিক সংকটের সময়। আজকে আমরা প্রত্যেকে এত বেশি যে আমি যদি কিছু না পাই সরকারের কাছ থেকে, বা বিরোধী দল বিএনপির কাছ থেকে, বা জামাতের কাছ থেকে, আমি চুপচাপ বসে থাকবো। কেবল তারাই সক্রিয় যারা সরাসরি কিছু চাচ্ছে, কিছু পাচ্ছে। এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসি, মূল জায়গায় কিন্তু কজন মানুষ ক্ষমতায় যায়, কজন মানুষ সুবিধা ভোগ করে, 5,000, 10,000, 16 কোটি মানুষের বাকি লোকগুলা কিন্তু ভুগবে যদি আমরা সমাজের যারা ওপিনিয়ন লিডার, যারা শিক্ষক, যারা সাংবাদিক, যারা বুদ্ধিজীবী, যারা আইনজীবী, তারা যদি আমরা সক্রিয় না হই। আমাদের সক্রিয় হবার সময় আসছে আমাদের নিরাপত্তার জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরদের নিরাপত্তার জন্য। নাহলে এই বাংলাদেশ নামের ভূখণ্ডটিকে যারা নাকি অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায়, যুদ্ধাপরাধী বলেন, রাজাকার বলেন, রাজনৈতিক স্বার্থ বলেন, আন্তর্জাতিক স্বার্থ বলেন, তারা আমাদের চোখের সামনে দিয়ে সফলকাম হবে। আমরা ওই তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম, এই অবস্থা হবে। ফলে আমাদের নাগরিক দায়িত্ব পালনে সচেতন হতে হবে। নাগরিক দায়িত্বের কথা বলা হচ্ছে, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এখন সময় এসছে আমাদের প্রত্যেকটি মানুষকে আসলে সচেতন হতে হবে। আজকে আমি এফেক্টেড হলাম, আপনি হলেন না। আপনি যদি মনে করেন আপনি নিরাপদ, আপনি খুব ভুল করছেন, খুব ভুল করছি আমরা। আমরা প্রত্যেকেই আসলে আমাদের যার যার জায়গা থেকে সচেতন হওয়ার সময় এসছে। আমি খালি একটি বাক্য বলবো, আমাদের পরিবারের দায়িত্ব, এই যে কটা ধরা পড়লো বা যাদেরকে প্রত্যক্ষদর্শী বলেছে একেবারে কলেজ গোয়িং ছাত্র, আমাদের বাবা মার দায়িত্ব মনে রাখা, খোঁজ রাখা, আমার সন্তানটি কোথায় কিভাবে যায়, কার সাথে মেশে। বেস্টার রুমিন ফারহানা এবং মঞ্জুরুল ইসলাম, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমরা ফয়সাল আরিফিন দীপন সহ যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, যারা আহত হচ্ছেন, তাদের হত্যাকাণ্ডের বিচার চাই। তার বাবা বলেছেন বিচার চাই না, কেন বলেছেন সেটা আমরা জানি। যেহেতু তিনি জানেন যে বিচার পাবেন না, যেহেতু তিনি জানেন যেটা নিয়ে রাজনীতি হবে, সেই কারণে তিনি বিচার চেয়ে আরো বেশি মানসিকভাবে নাজেহাল হতে চাইছেন না। সেই কারণে তিনি বলছেন যে আমরা বিচার চাই না। কিন্তু আমরা আসলে হত্যার বিচার চাই। হত্যাকাণ্ড যে ঘটবে, খুনিরা ঘটাবে, সন্ত্রাসীরা ঘটাবে, আমরা সেই হত্যাকাণ্ডটির বিচার চাই।
যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র যুদ্ধাপরাধের বিচার করার দায়িত্ব সরকারকে দিয়েছে দেশের জনগণ, সেই বিচার সরকার করবে আর জনগণকে হত্যাকাণ্ডের শিকার হবে সেই দায়িত্ব সরকারকে দেয়নি। এই জায়গাটিতে সরকারের দায়িত্ব পালনের ব্যাপার, দায়িত্ব হয় আপনি পালন করবেন অথবা পালন করবেন না, কিন্তু সাধারণ জনমানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়ে একের পর এক ঘটনা ঘটতেই থাকবে, সেই জায়গা থেকে বের হয়ে আসার পথ বের করতেই হবে, কথা বলা বন্ধ করে কাজ করতে হবে, আমরা সেটাই দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।